সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবু আলম শহীদ খান আমাদের আজকের অতিথি। স্বাগত জানাচ্ছি আবু আলম। থ্যাংক ইউ। বাংলাদেশ প্রতিদিন, একদিনে 5 আন্দোলন, উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক। মানবজমিন এই দুর্ভোগের শেষ কোথায়? আর সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা চলছে। ফখরুল। সমকাল সারা দেশে সরকারি 14 হাসপাতালে বন্ধ আইসিইউ সেবা, এবার ঢাকা অচলের হুমকি। কালের কণ্ঠ, সরকারকে চাপে রাখবে বিএনপি, ঢাকা যেন আন্দোলনের শহর। আমার দেশ এনসিপিতে টানাপোড়েন, ভারতীয় হেজেমনি ও ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই। মাহমুদুর রহমানের কলাম। আমাদের সময়, সীমান্তে আলো নিভিয়ে চলছে ভারতের পশ্চিম, দাবি বৃষ্টিতে নাকাল ঢাকাবাসী। কালবেলা শিশুদের হাতে হাতে নিম্নমানের বই, সরকারকে আরও 2 মাস দেখবে বিএনপি। সময়ের আলো, সমাধানের সন্ধান পাল্টা ব্যবস্থা নয়, স্যাটেলাইট ইন্টারনেট যুগে বাংলাদেশ। খবরের কাগজ, ঢালাও মামলা, গ্রেপ্তার, বিক্ষোভ, বৃষ্টি, যানজটে নাকাল নগরবাসী। আলোকিত বাংলাদেশ, কঠোর হচ্ছে বিএনপি, দেশকে আলোকিত করার কাজে এগিয়ে আসবে আলোকিত বাংলাদেশ। করতোয়া জট খুলছে না ইশরা কিশোর, শাহবাগ ব্লকেড ছাত্রদলের। আন্দোলন চলছে, চলবে, এবং একদিনে 5 আন্দোলন এবং চলছে। এই রাতেও আন্দোলনের খবর আপনার মসজিদটার কাছে, কাকরাইল মসজিদের কাছে, ওখানে গার্মেন্টস শ্রমিকরা অবস্থান করছেন। এখন তো ওই এলাকাটাও একটা অবস্থানের কর্মসূচি হয়ে গেছে। লাইফলাইন কিন্তু ঢাকার ওইদিক দিয়ে সচিবালয় যাওয়ার রাস্তা, কত কিছু আছে। আর এদিকে তো শাহবাগ আছেই আপনার। আর এনসিপির জন্য তো সব জায়গায় আন্দোলন তারা করতে পারেন। কালকে মনে হয় তারা নির্বাচন কমিশন, এটা আসেনি পত্রিকায়, নির্বাচন কমিশনে ঘেরাও কর্মসূচি দিয়েছেন স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে। তো এই 5 আন্দোলন এবং সব মিলে মনে হয় 300-র বেশি আন্দোলন অলরেডি হয়ে গেছে। কয়েকদিন আগে বোধহয় 250 বা 260টার মতো পাওয়া গেছিল। তো সবাই আন্দোলনে আছেন। হ্যাঁ, অনেকের দাবির অনেক যৌক্তিকতা আছে। অনেকে এরকমভাবে বলেন যে গত 16 বছর বা 15 বছর বা 10 বছর আপনার ফ্যাসিবাদী সরকার থাকার জন্য কেউ মুখ খুলতে পারেনি, তাদের কথাবার্তা বলতে পারেননি, তাদের সাথে অনেক অন্যায় অবিচার হয়েছে, বৈষম্য হয়েছে, এবং বৈষম্য দূর করার জন্য তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন, এবং সরকার কিছু করছে না, এই জন্য তারা এখন রাস্তায় নামছেন। এই যে সরকার কিছু করছে না, এই ধারণাটা সৃষ্টি হলো কেন, এটাতে গভীরভাবে বিশ্লেষণ করার বিষয় আছে। কেন এই ধারণা হবে? কারণ এই সরকার তো বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে যে গণ অভ্যুত্থানটা হয়েছিল ছাত্র জনতার, সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে, এবং সে কারণে যা যা বৈষম্য হয়েছে, যার যার যে বক্তব্য আছে, আইন কানুন এবং যাদের প্রতি নিপীড়ন হয়েছে, অত্যাচার হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, এগুলোর বিষয়ে তো সরকারের প্রথম দিন থেকেই পদক্ষেপ নেওয়ার কথা। এবং আপনি যদি 106 অনুচ্ছেদ সংবিধানের যে অনুসারে তাদেরকে শপথ পড়ানো হয়েছে, সেখানে তাদেরকে নির্বাহী কাজগুলো করার জন্য বলা হয়েছে। নির্বাহী কাজ চালানোর জন্য মহামান্য রাষ্ট্রপতি এরকম একটা শপথ গ্রহণ করাতে পারেন। নেসেসিটি, ডক্ট্রিন অফ নেসেসিটি এবং নির্বাহী কাজ, ওখানে কিন্তু নির্বাহীর বাইরে আর কোনো কাজের কথা বলা হয়নি। তো এই যে নির্বাহী কাজগুলো, এই নির্বাহী কাজগুলো কেন সরকার ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছে না, এই বিষয়টা জনগণের কাছে একটা প্রশ্ন, এবং জনগণ খুব হতাশ। অনেক জনগণের সাথে আমরা কথা বলি, আপনারাও কথা বলেন, পত্রপত্রিকাও আসে। এই যে জনদুর্ভোগ তো চূড়ান্ত। অন্যান্য দুর্ভোগ তো আছে। এখন রাস্তাঘাট বন্ধ থাকার জন্য ঘন্টা পরে ঘন্টা মানুষ রাস্তায় বন্ধ থাকতেছে, ঠিকমতো অফিসে যেতে পারছে না। এই দুর্ভোগের শেষ কথায় এরকম একটা প্রশ্ন আছে, আপনার পত্রিকায় এরকম হেডলাইন আছে। এই দুর্ভোগের শেষ কথায় এটার তো জবাব দিতে হবে সরকারকে। আপনি তো এটা জবাব খুঁজে পাবো না। তো কালকেও যদি এরকম আন্দোলন চলে, প্রতিদিনই যদি সরকারের তো দৃশ্যমান কোনো উপস্থিতি নাই, সেটাই তো একটা বড় প্রশ্ন। না, দৃশ্যমান উপস্থিতি আছে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দৃশ্য। যখন এনসিপি যখন আন্দোলন করলো গত সপ্তাহে, তখন তাদেরকে একেবারে ফোয়ারার কাছে স্টেজ সাজিয়ে পুরা সারাদিন তাদেরকে থাকতে হলো। এমনকি রাতের বেলা, আগের দিন রাতের বেলা তারা গিয়েছিলেন, কোনো বাধা নেই। আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন আসলো, তখন কিন্তু তাদেরকে বিতরণ করার চেষ্টা করা হলো প্রথমে, এবং সাউন্ড গ্রেনেড, গরম পানি, লাঠিপেটা সবই কিন্তু হয়েছে।
সুতরাং সরকার তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সময় বোঝা গেল যে না 144 আছে এবং সরকার সেটা 144টাকে কার্যকর করার জন্য তারা অ্যাকশনে আছেন, কিন্তু এনসিপির ব্যাপারে ছিলেন না, যার ফলে এরকম ধারণার সৃষ্টি হতে পারে যে সরকার আছে আবার সরকার নাই। সরকার আছে যখন তারা মনে করে এর আগে যে প্রাথমিক শিক্ষকরা এসেছিলেন শাহবাগে, তখন তো তাদের উপরে লাঠিচার্জ হয়েছে, তাদেরকে গরম পানি মারা হয়েছে। একজন প্রাথমিক শিক্ষিকাকে দেখেছি, তার কোলে একটা ছোট্ট শিশু ছিল, তার উপরেও গরম পানি মারা হয়েছিল, তাই না? তো এইগুলো সিলেক্টিভ। এই কারণে আপনি বলতে পারেন যে সরকার আছে আবার সরকার নাই। তো এই আজকে 5টা আন্দোলনে সরকারকে তো আমরা কোথাও দেখিনি। সুতরাং সরকারকে আমরা দেখতে চাই, আসলে মানুষ দেখতে চায় যে সরকার আছে। সেই কারণেই বোধহয় আজকে একটা উচ্চ পর্যায়ের মিটিং হয়েছে, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, এরকম একটা খবর আছে। সেখানে ছিলেন আমাদের 3 বাহিনী প্রধান ছিলেন, সেনাবাহিনী প্রধান ছিলেন, নৌবাহিনী প্রধান, এয়ারফোর্সের প্রধান, আমাদের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, আরও অনেকে হয়তো ছিলেন। তো সেরকম একটা বড় বৈঠক হয়েছে। আমরা হয়তো এই বড় বৈঠকের ফলাফল কি হয় সেটা আমরা দেখতে পারবো। দেশে মব তন্ত্রের তো কোনো শেষ হয়নি, যদিও মবতন্ত্র নিয়ে উপদেষ্টা পরিষদের থেকে বলা হয়েছে। উপদেষ্টারা বলছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা কড়াকড়িভাবে বলেছিলেন অনেক সহ্য করা হয়েছে, আর করা হবে না। মাহফুজ আলম সাহেব বলেছেন যে এই মবের তারা শেষ দেখতে চান, যাতে আর মব না হয়। কিন্তু গতকাল তো ধানমন্ডিতে মবের একটা দৃশ্য দেখলাম, তবে সেখানে ধানমন্ডি থানার ওসি বেশ সাহসিকতার সাথে মবকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। পরে তো আবার একটি দল, নতুন দল এনসিপি, তারা যে থানা থেকে তাদেরকে ছাড়িয়ে আনছে। তো এই যদি হয় তাহলে তো আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কীভাবে করবেন? মানে দ্বিচারিতা যদি থাকে, এবং এমনিতে পুলিশের তো মোটিভেশনটা নাই এবং তাদের মোরাল অনেকটা ভেঙে পড়েছে। আক্রমণ হয়েছিল, পুলিশ তো কিছুটা সাহস করে চেষ্টা করতেছে, আবার তাকে তখন এই পুলিশ তো কনফিউজ হয়ে যাবে। আপনি এনসিপিকে পানি খাওয়াতে বলবেন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে মারতে বলবেন, প্রাথমিক শিক্ষকদেরকে লাঠিচার্জ করতে বলবেন। তো একই পুলিশ তো দুই রকম আচরণ করতে পারবে না, কারণ তাদেরকে তো একটা আইন বিধি এটার মধ্যে থাকতে হবে। এবং আমরা চাই যে পুলিশ মানবিক হোক, কিন্তু আইন বিধি অনুযায়ী কাজ করুক এবং প্রত্যেককে সমান চোখে দেখবে। আইনের চোখে তাদের কাছে সকলকে সমান হতে হবে, সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। যাই হোক, ওই এনসিপি যে নতুন আন্দোলন, যেটা নির্বাচন কমিশন মুখী লং মার্চ বোধ হয়, বা যেটাই হোক, ঘেরাওটা কর্মসূচি, সেটা হচ্ছে যে স্থানীয় সরকারের মানে নির্বাচনের দাবিতে। স্থানীয় সরকার নির্বাচনকে জাতীয় নির্বাচনের আগে করার কথা। এইটা তো এই জিনিস নিয়ে তো বেশ কিছুদিন ধরে আলোচনা হয়েছিল, মাঝখানে এটা তৃতীয় গিয়েছিল যে আমাদের জাতীয় নির্বাচনটা আগে চলে আসছিল এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমরা চিন্তা করছি না, এরকম একটা উপদেষ্টা মণ্ডলীর কেউ কেউ বলেছিলেন এবং নির্বাচন কমিশন আগে পরিষ্কারভাবে বলেছিলেন। এই স্থানীয় সরকার নির্বাচন আগে কারা করে তার একটা অভিজ্ঞতা তো আমাদের আছে। একটা ছিল জেনারেল আইয়ুব খানের অভিজ্ঞতা, বেসিক ডেমোক্রেসি, উনি নির্বাচন করেছিলেন আগে, বেসিক ডেমোক্রেসি চালুও করেছিলেন। তারপরে জেনারেল জিয়ার সময় স্থানীয় সরকার নির্বাচন আগে হয়েছে, জেনারেল এরশাদের সময় স্থানীয় সরকার নির্বাচন আগে হয়েছে জাতীয় নির্বাচন আগে। এটা হওয়ার কারণটা কি? কারণটা হলো যে এই ওনারা যখন ক্ষমতায় আসেন তখন তো কোনো রাজনৈতিক দল তাদের ছিল না, তারা পাবলিক সার্ভেন্ট ছিলেন, সেনাবাহিনীতে ছিলেন বাট পাবলিক সার্ভেন্ট। তো তারা একটা যখন ক্ষমতা নিলেন জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে, পরবর্তীতে তারা যা যা করছেন, তারা তো পার্লামেন্টারি ডেমোক্রেসি যখন আসছে বা যখন সংসদ হয়েছে, সংসদে সেগুলো পাস করা হয়েছে। সুতরাং ওই সমালোচনায় আমি যাচ্ছি না। তো এখন আপনি তারা স্থানীয় সরকার নির্বাচন আগে করছেন, উদ্দেশ্য একটাই যে তাদের যেহেতু কোনো পলিটিক্যাল পার্টি না এবং তারা চিন্তা করেছিলেন যে পলিটিক্যাল পার্টি ডেভেলপ করবেন, তো লোক কোথায় পাবেন? তার তো পার্টি ওইভাবে ডেভেলপ হয়নি। সুতরাং স্থানীয় সরকার নির্বাচন আগে করলে কিছু লোক পাওয়া যাবে, সেই সমস্ত লোককে তারা দল করতে পারবেন। সেখানে আমাদের বাংলাদেশে এখন যে নতুন রাজনৈতিক দল অনেকগুলো গড়ে উঠছে, তাদের কেউ কেউ এবং যারা যেসব দলের কাছে ভোট ব্যাংক তেমন নাই, কম ভোট, বিলো 10% বা 5%, 3%, 2%, তারা মনে করতেছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে তাদের জন্য একটু সুবিধা হবে, তারা একটু শক্তি সঞ্চয় করতে পারবেন। বাট এটা তো সবচেয়ে বড় দল এখন যেটা বিএনপি, তারা তো স্থানীয় সরকার নির্বাচন আগে চায় না, কারণ তারা জানে, তাদের অভিজ্ঞতার কারণেই তারা জানে এবং তারা তো এই ইতিহাসটাও জানে। সুতরাং স্থানীয় সরকার নির্বাচন তারা আগে করতে চান না। যখন তারা আপত্তি করলেন তখন কিন্তু এটা থিতিয়ে গেছিলো। এখন এনসিপি কালকে নির্বাচন কমিশন ঘেরাও করবে, আমাদের অভিজ্ঞতাটা কি? এনসিপি যেভাবে বলে সেগুলোই তো উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়।
এনসিপি ঘেরাও করলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বললো, এনসিপির পুরা নিষিদ্ধকরণের কাছে না যেয়ে উপদেষ্টা পরিষদ কার্যক্রম নিষিদ্ধ করলেন। সুতরাং এনসিপি যা যা দাবি করছে, বা এর আগে ছাত্র যারা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যা যা দাবি করেছেন, যেটুকু চেয়েছেন সেটাই হয়েছে। এখন ঘেরাও করার পরে আশা করা যায়, প্রত্যাশা করা যায়, অথবা আশঙ্কা করা যায়, আশা প্রত্যাশা আশঙ্কা যেই বলেন, সেটা হলো যে তাহলে স্থানীয় সরকার নির্বাচন আগে করার একটা পরিকল্পনা বা একটা পদক্ষেপ আমরা দেখতে পারবো। তখন বিএনপি এই যখন অবস্থা, তখন ঢাকা দক্ষিণে মেয়রের এই নির্বাচন ফলাফল, গেজেট, তারপরে এই সব মিলিয়ে তো একটা নতুন একটা আন্দোলন শুরু হয়েছে। ওখানে তো আরেকটা আন্দোলন ঢাকা দক্ষিণে। এটাকে আপনি কিভাবে দেখেন? ঢাকা দক্ষিণে যে আন্দোলন চলছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তালা মেরে দেওয়া হয়েছে, এটার ফলে কিন্তু জনদুর্ভোগ বাড়ছে মোটা দাগে, এবং এইটা তো আন্দোলনের মধ্যে দিয়ে আদায় করা সম্ভব না। ওখানে আবার স্থানীয় সরকার আছে, ওখানে স্থানীয় সরকার উপদেষ্টার অফিস, এখানে ওই সচিবালয়ে আগুন লেগেছিল, সেটা তো আর অনেক ড্রামা ছিল, অনেক কল্পকথা বলা হয়েছিল, পরে তো দেখা গেল যে কিভাবে আগুন লেগেছিল। যাই হোক, ওটা এখনো ঠিকঠাক হয়নি, সে কারণে স্থানীয় সরকার উপদেষ্টা ওখানে অফিস করেন। তার মানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমস্ত সেবা কার্যক্রম বন্ধ, এবং স্থানীয় সরকার উপদেষ্টার অফিস বন্ধ। আর আরেকটা অফিস আছে মনে হয় ওখানে, বেশ কয়েকটা অফিস আছে যেগুলো বন্ধ হয়ে গেছে। তো এটা কিন্তু সেবা জনদুর্ভোগ কিন্তু অনেক বেড়েছে। ইশাক সাহেবকে যে ঘোষণা করা হয়েছে, সেই ঘোষণার ব্যাপারে আইনগত বৈধতা বা নৈতিক বৈধতা কি আছে না আছে, এটা নিয়ে আলাপ আলোচনা চলছে, এবং কালকে বোধহয় আজকেই একটা রিট হয়েছিল, সেই রিটের একটা রায় হবার কথা। তো এখন দেখেন যে এই নির্বাচনগুলোকে সবসময় বলা হয়েছে এগুলো কোনো নির্বাচন না, এগুলো দিনের রাতের ভোট হয়েছে বা জোর করে নির্বাচন হয়েছে, ভোটাররা ভোট কেন্দ্রে যায়নি, এটা মিডিয়া রিপোর্ট ছিল, এবং আমরা ঢাকা শহরে ছিলাম, আমরা নিজের চোখে দেখেছি যে কত লোক ভোট দিতে গেছে। সেই ভোটের ভিত্তিতে আপনি সেকেন্ড পজিশনে যিনি আছেন তাকে নির্বাচিত ঘোষণা করা কতটা নৈতিক হয়েছে, এই প্রশ্নটা থেকে যাবে, কতটা নৈতিক হয়েছে। এবং তারপরে নির্বাচন কমিশন গেজেট নোটিফিকেশন করেছেন, সেখানে আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়ার কথা হয়েছিল, চিঠি দিয়েছিলেন, বাট তারা অপেক্ষা করেন নাই। আইন মন্ত্রণালয় বলেছিল যে আপনার নির্বাচন কমিশন তার মতো করে সিদ্ধান্ত নিতে পারে। তো নির্বাচন কমিশন তার মতো গ্যাজেট করেছে। এখানে একটা টেকনিক্যালিটিস আছে যে এমপিদের নির্বাচন হয়ে গেলে নির্বাচন কমিশন গেজেট করার পরে তাদের শপথ নেওয়ার একটা সিস্টেম আছে, এবং সেটা সংসদ ভবনে হয়। আর এখানে এই বড় বড় শহরের মেয়রের শপথ গ্রহণ কিন্তু চিফ এক্সিকিউটিভ করান, মানে এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা করবেন, প্রধানমন্ত্রী থাকলে প্রধানমন্ত্রী করবেন, অথবা রাষ্ট্রপতি শাসিত সরকার থাকলে রাষ্ট্রপতি করবেন। তো সেখানে স্থানীয় সরকার বিভাগ সময় চাইতে হয়। তো এখন স্থানীয় সরকার বিভাগের সময় চাওয়া, প্রধান উপদেষ্টার সময় দেওয়া, এবং স্থানীয় সরকার উপদেষ্টা যে সমস্ত পয়েন্ট বলেছেন আইনগত বিষয়গুলো পরিষ্কার করা, এখানে কিন্তু এটা আটকে গেছে। এবং আটকে যাওয়ার ফলে গত 4 দিন ধরে যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের মধ্য দিয়ে যে এটা সমাধান হবে এরকমটা আমার কাছে মনে হচ্ছে না। এই আন্দোলনে জনদুর্ভোগটা বাড়তে থাকবে। যে অন্য প্রসঙ্গে যাই, যেটা দেখছিলাম যে আমার দেশের শিরোনাম হচ্ছে এনসিপিতে টানাপোড়েন, তারপরে যে নয় আন্দোলনের টানাপোড়েন চলছে, এটা একটা শিরোনাম। আর আরেকটা হলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে নির্বাচন সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। হ্যাঁ, বিএনপি তো এটা বলেছেন আজকে একটু কঠোরভাবে, বাট বিএনপি অনেকদিন ধরে এরকম বলছেন যে নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা এই সরকারকে মেয়াদ বৃদ্ধি, এটার একটা পরিকল্পনা চলছে আর কি। আর এনসিপিতে টানাপোড়েন একটা নতুন দল হলো, এবং নতুন দলের মধ্যে যে এই টানাপোড়েনটা, এটা একটা আশ্চর্যজনক ঘটনাই বলতে পারেন। কেন নতুন দল যখন তৈরি হয় সঙ্গে সঙ্গে তাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হয় না, বাট আমরা এনসিপিতে বেশ চিট ধরতে দেখেছি। বড় বড় দলের মধ্যে হয়, এবং বড় বড় দল থেকে তখন বলা হয় যে এইটা বিশাল দল, এই দলে তো কিছু প্রতিযোগিতা থাকবে এবং টানাপোড়েন থাকবে। সেই অনুযায়ী এনসিপিতে এত টানাপোড়েন হওয়ার কথা না, বা টানাপোড়েন চলতেছে, এবং এনসিপি ভেঙে আরেকটা দল হতে পারে এরকম শোনা যায়। এবং এনসিপিতে যারা যারা যাওয়ার কথা ছিল, সব ছাত্র সমন্বয়করা বা বৈষম্য আন্দোলনে যারা যোগ দিলেন তারা সবাই যাননি। পরে যারা শিবিরের সাথে বা জামাতের সাথে কানেক্টেড ছিলেন, তারা একটা নতুন দল করার চেষ্টা করবেন, হয়তো ভবিষ্যতে ওই দলও আমরা দেখতে পারবো। তো এই 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে তো দেশে অলরেডি 30টার মতো দল
জন্ম নিয়েছে এবং সামনে আরও 20-25টা দল জন্ম নেবে এরকমটা অনেকে মনে করেন এবং কাজকর্ম চলছে। তো আর বিএনপি যেটা বলেছে, বিএনপি তো তার অবস্থানে ঠিক আছে, বিএনপি তো একটা নির্বাচন চায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এজেন্ডা, অন্যতম প্রধান এজেন্ডা হওয়া উচিত নির্বাচন, এবং নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হলে সেই সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। তাহলে আমরা যে সমস্ত টানাপোড়েন নিয়ে আলোচনা করছি, যে সমস্ত জনদুর্ভোগ নিয়ে আলোচনা করছি, বা যে সমস্ত আন্দোলন নিয়ে আলোচনা করছি, বা বড় ইস্যু নিয়ে যখন আলোচনা করি, করিডোর কিংবা প্যাসেজ বা মানবিক প্যাসেজ বা অন্য কোনো নামে যাই নামে ডাকেন, করিডোর প্যাসেজ কিন্তু একই কথা, বা চ্যানেল একই কথা, মানে জিনিসটা এক। কিন্তু আপনি এখন করিডোর বললে বেশি নেতিবাচক শোনাচ্ছে, হয়তো আপনি সরকারের পক্ষ থেকে এটাকে চেঞ্জ করে একটা প্যাসেজ নাম দেওয়া হচ্ছে, বা চট্টগ্রাম বন্দর আপনি প্রাইভেট মানুষদের কাছে দিবেন বা প্রাইভেট কোম্পানির কাছে দিবেন। এই যে বড় বড় সিদ্ধান্তগুলো নিয়ে যে সেটা নিয়ে তো টানা পড়েন এবং সেটা নিয়ে প্রতিবাদ হচ্ছে দেশ জুড়ে, এবং অনেক রাজনৈতিক দল এটা প্রতিবাদ করছেন। তো এটার সবচেয়ে ভালো সলিউশন হলো নির্বাচনের একটা তারিখ এবং রোডম্যাপ ঘোষণা করা, এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে, নির্বাচিত যাদেরকে জনগণ নির্বাচিত করবেন তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করা, এবং করে এই সমস্ত সমাধান তাদের করার জন্য বলা আর কি, অনুরোধ করা। এটাই হলো সবচেয়ে বড় ইস্যু এখন বাংলাদেশে। হ্যাঁ, তাহলে এই ইস্যুর পরে ইস্যু, তাহলে বাংলাদেশের মানে বাংলাদেশের যে স্টেবিলিটি আসবে কীভাবে? না, বাংলাদেশ তো স্টেবল না, ওই অর্থে তো নাই, বাংলাদেশ স্টেবল নয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, সিন্ডিকেট, টাকা পাচার, অনেক নিউজ তো হচ্ছে বিভিন্ন বিষয়ে। ব্যাংকগুলোর অবস্থা কিছুটা ভালো হয়েছে, আবার অনেকগুলো ব্যাংক একেবারে বসে যাবে এরকম একটা ধারণা করা হচ্ছে, এবং যা আমরা বলছি, ঘোষণা যা করা হচ্ছে, সেই ঘোষণা অনুযায়ী তো কোনো কাজ হচ্ছে না। সুতরাং আমরা তো কোনো স্টেবিলিটি আনার ক্ষেত্রে যা করণীয় সেই ঘোষণা দেখেছি, আমরা শুনেছি যে এটা করা হবে, সেটা করা হবে, কিন্তু মানে যদি বাস্তবতা দেখি, বাস্তবতা হচ্ছে যে অনেক কাজই হচ্ছে না, অনেক কাজই শুধু লিপ সার্ভিস হচ্ছে। স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ বাংলাদেশের, এটা পজিটিভ খবর আছে। এটা পজিটিভ খবর তো ধরতেই পারেন, কেন আমরা যখন সাবমেরিন কেবল হচ্ছিল তখন আমরা ভয়ে সেটা গ্রহণ করিনি, পরে অনেক টাকা খরচ করে আমাদেরকে নিতে হয়েছে, এবং পরবর্তীতে সেকেন্ড সাবমেরিন কেবলও আমাদের নিতে হয়েছে। তো সারা বিশ্বে যখন প্রযুক্তির উন্নয়ন হবে, তখন প্রযুক্তির উন্নয়নে যোগ দিতে হবে আমাদেরকে, আমরা পিছিয়ে থাকবো কেন? তো তারা আসুক, এটা প্রাইভেট কোম্পানি, এবং প্রতিযোগিতামূলক ভিত্তিতে ভালো নেগোসিয়েশনের মধ্যে দিয়ে সরকারকে রেভিনিউটা উপার্জন করতে হবে, এবং তারা তো ব্যবসা করবেন, এবং সেই ব্যবসাটা তারা কীভাবে করবেন, কন্ডিশন কি হবে, এবং সেখান থেকে আমরা কতটা আয় করতে পারবো, এবং সেই আয় কীভাবে আমরা আমাদের জনগণের কল্যাণের জন্য ব্যবহার করব, এই সমস্ত বিষয়গুলোকে পরিষ্কার করতে হবে। কিছু কিছু বিষয়ে পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে। আমরা অনেক জায়গা আছে যেখানে এই স্যাটেলাইট ছাড়া ইন্টারনেট কানেকশন করা সম্ভব নয়। তো আমাদের এটা ভালো হতে পারে, এটা আসুক, আসার পরে বোঝা যাবে যে কতটুকু ভালো হবে, কতটুকু ভালো হবে না। বাট স্টারলিং একটা খুবই শক্তিশালী কোম্পানি। আমাদের সময় একটা শিরোনাম হচ্ছে ফেসিবাদের দূষর আমলাদের তালিকা প্রকাশ হয়েছে আজকে বোধহয় জুলাই, এটা কি নাম যেন সংগঠনটা, একটা নতুন ধরনের সংগঠন, জুলাই সংগঠন, কি নাম? আমলা হিসাবে আপনি দেখছেন কিভাবে? জনগণের তো অনেক অধিকার আছে, জুলাই যে নামেই হোক তারা একটা আমলাদের তালিকা প্রকাশ করবেন ফেসিবাদের দোষর হিসেবে, এবং প্রায় 40-42 জন সচিবের নাম আছে, মানে যারা এখন সচিব আছেন তাদের অধিকাংশের 90%-এর নাম আছে, তাই না? তো আপনি তো এর মধ্যে অনেক সচিব বদলি হয়েছে, অনেকে ডিসমিস করা হয়েছে, কারো চাকরিতে তাদেরকে চাকরি থেকে সরিয়ে রাখা হয়েছে, ওএসডি করা হয়েছে, এবং এদের সবাই চলে গেলে, হ্যাঁ আপনি এটা ভালো প্রশ্ন করছেন যে থাকবে কে না, নিচে আসা লোকজন, অভাব নেই লোকজনের, তারা এখানে দায়িত্ব নেবেন। বাট এই যে এরকম একটা ঢালাও অভিযোগ, এবং কী কারণে দোষর বললেন আপনি, দোষর তো প্রমাণিত করতে হবে। আপনি চাকরি করবেন, তাহলে এখন যারা আছেন তাদের দোষর হিসেবে ভবিষ্যতে অনেকের চাকরিতে অসুবিধার সৃষ্টি হবে। এই যে আমরা যে স্বাধীন সিভিল সার্ভিস, স্বাধীন পুলিশ সার্ভিস এবং স্বাধীন জুডিশিয়ারি যেটা করার কথা, যেটা আমাদের একটা গণতান্ত্রিক দেশে হওয়ার কথা, গণতন্ত্র রক্ষা করার জন্য, সুরক্ষার জন্য এটা দরকার, সেটা আমরা চাই, এবং এটা আমাদের সংবিধানে আছে।
তারপরেও আমরা গত 54 বছর ধরে এদিকে কোনো মনোযোগ নেই। আমরা সবসময় চেষ্টা করলাম যে আমাদের এদের চাকর বাকর বানাতে হবে, অথবা তাদেরকে দলীয় সেবা দাস করতে হবে, ভৃত্য করতে হবে, পুলিশকে লাঠিয়াল করতে হবে, এটাই তো আমরা করলাম। তা এখন দেখেন আপনি গত 54 বছরের মধ্যে কিন্তু জেনারেল জিয়া এবং জেনারেল এরশাদের সময় যারা সরকারি কর্মচারী ছিলেন বা যাদেরকে আপনি কোনো কর্মচারী বলবেন বা প্রজাতন্ত্রের কর্মচারী, তারা কিন্তু অনেক বাধাবিঘ্ন ছাড়াই তাদের দায়িত্ব পালন করতে পেরেছেন এবং তারা খুব ভালোভাবে কাজ করতে পেরেছেন। তো আমরা গণতান্ত্রিক সরকার আসলে কেন এরকম হয়, কি রাজনীতিবিদরা কি সবসময় সকলকেই চাকর বাকর মনে করবেন কিনা বা চাকর বাকরের স্ট্যাটাসে নামাতে চান কিনা, এটা রাজনীতিবিদদের না, এইটার জন্য কি শুধু রাজনৈতিক নেতাদের দায়ী করবেন? না, আমি যদি তুলনা করি জেনারেল জিয়া এবং জেনারেল এরশাদের শাসন আমলের সাথে রাজনৈতিক শাসন আমল, তাহলে তো আমি দেখি যে জেনারেল জিয়া এবং জেনারেল এরশাদের শাসনের সময় আমলারা বলেন, তাদের আমলা ডাকেন বা তাদের গণকর্মচারী ডাকেন বা গণচাকর ডাকেন, তারা কিন্তু অনেক স্বস্তির সাথে দায়িত্ব পালন করতে পেরেছে। এটার একটা কারণ হতে পারে যে জেনারেল জিয়া জেনারেল এরশাদ দুজনেই নিজেরাও পাবলিক সার্ভেন্ট ছিলেন, সুতরাং তারা বুঝতেন যে পাবলিক সার্ভেন্টের কে কীভাবে কাজ করাতে হবে। সেই জিনিসটা রাজনীতিবিদরা আরও ভালো বোঝার কথা। ভারতে তো বুঝেছেন, ভারতে তো কাজ করছে। ইভেন পাকিস্তানের মতো একটা ফেইল্ড স্টেটেও কিন্তু সিভিল সার্ভিস এবং জুডিশিয়ারি, পুলিশ, তারা কিন্তু অনেক ভালো কাজ করে। তাদেরও সমালোচনা আছে অনেকবার, ভারতেও সমালোচনা আছে, বাট আমাদের দেশে আমরা তো এগুলোকে ধ্বংস করে ফেলেছি। তো আমাদের রাজনীতিবিদদের আসলেই আমার একটা গুরুতর প্রশ্ন যে আমাদের রাজনীতিবিদরা এই কেন একটা স্বাধীন সিভিল সার্ভিস, স্বাধীন পুলিশ সার্ভিস এবং স্বাধীন জুডিশিয়ারি করতে চান না? শুধুমাত্র ক্ষমতা থাকার জন্য কেন তারা এইভাবে এগুলোকে নষ্ট করে ফেলবেন, রাষ্ট্রের এই হাতগুলোকে? না, এখানে কি শুধু রাজনীতিবিদদের দায়ী করবেন? কর্মচারীদের দোষ নাই? গণকর্মচারীদের দোষ আছে। আপনি যখন বটম লাইনে যাবেন, গণকর্মচারীদের আপনি দোষ দেবেন। কেউ কোনো গণকর্মচারী বা কেউ তাদের নিজেদের স্বার্থের জন্য রাজনীতিবিদদের সাথে মিশে যান, বাট এই স্টিয়ারিং হুইলটা কিন্তু রাজনীতিবিদদের হাতে। তারা যদি তাদেরকে মিশতে না দেন, তাদেরকে লক্ষণ রেখা ত্যাগ করতে না দেন, তাদের কন্ডাক্ট রুলস অনুযায়ী তাদেরকে মানে সাবধান করে দেন, তাহলে তারা সেই সুযোগ পাবে না। প্রথমে সুযোগ সৃষ্টি করে রাজনীতিবিদরা, এটা করেন, তারপর অনেকে এই সুযোগটা নেওয়ার চেষ্টা করে। অফকোর্স গণকর্মচারীদের আমি দায়ী করবো এবং তাদেরকে যদি তাদের শাস্তিযোগ্য অপরাধ করে থাকেন, তাদের অপরাধের জন্য বিচার করতে হবে, কিন্তু মূলত দায়ী যারা সরকার চালান তারা। এখন তো দায়িত্ব নিতে হবে। এই অবস্থা পাল্টানো কিভাবে সম্ভব? এই অবস্থা পাল্টানো সম্ভব, সরকার চাইলেই পাল্টাতে পারে। সম্ভব না কেন? আপনি তো যখন আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করেন, আপনি তো আমাদের পাবলিক সার্ভিস কমিশনের বোর্ডে বসতেন, আপনারা যখন রিক্রুট করেন তখন কি তার কোনো দল থাকে নাকি? তারপরে তো তাকে আপনি ট্রেনিং দেন, তারপরে তাকে আইন পড়ানো হয়, তাকে বিধিবিধান পড়ানো হয়, তাকে সভ্যতা ভব্যতা এসবও পড়ানো হয়। সব কিছুর পরে তিনি চাকরিতে জয়েন করেন। একটা ফ্রেশ গ্রাজুয়েট ফ্রম ইউনিভার্সিটি অর কলেজ, সে তো এসেই তো খারাপ হয়ে যায় না, তাকে এই সিস্টেমের মধ্যে খারাপ করা হয়, দুর্নীতিবাজ করা হয়, তাকে তল্পি বাহক করা হয়, তাকে লাঠিয়াল বানানো হয় সিস্টেম। এবং এই সিস্টেমের মূলে আছে রাজনীতিবিদরা, রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকে মূলত। বললাম শহীদ খান, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।